আমন্ত্রণ আরো একবার সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, আপনারা সকলেই। কলি এবং জুবাইর আপনাদের সঙ্গে আছি। বিরতিতে যাবার আগে যেমনটা করে বলছিলাম, চমৎকার একজন মানুষকে সাথে নিয়ে ফিরবো। মানুষটা সত্যি চমৎকার, চমৎকার এই জন্য কারণ আমরা যারা স্থির মাধ্যম না বা চলচ্চিত্র মাধ্যমে কাজ করি, গণমাধ্যমে কাজ করি, যারা আসলে বলবার সুযোগ পাই, দেখাবার সুযোগ পাই, তারা সত্যিকার অর্থে ভাগ্যবান। কারণ আমাদের বলতে চাওয়াটুকু আমরা দেখি যদি বোঝাতে না পারি, আমাদের কথার মাধ্যমে বোঝাবার একটা সুযোগ থাকে। বলতে চাওয়ার মাধ্যমটা আমাদের সহজ, একদম সহজ, বুঝিয়ে দেওয়ার মাধ্যমটা আমাদের জন্য অনেক সহজ। আজ যাকে আপনাদের সাথে পরিচয় করাবো তার মাধ্যমটা অপেক্ষাকৃত কঠিন, তবে ভয়ানক শক্তিশালী। আমাদের আজকে অতিথির সাথে পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম মোল্লা, যিনি ফটোগ্রাফার এবং একই সাথে থিয়েটার কর্মী। স্বাগত, শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। সকালের বাংলাদেশের আয়োজনে একটা গদবাঁধা প্রশ্ন আমাদের আছে। প্রত্যেকটা অতিথির কাছে আমরা জানতে চাই তারা দিনের শুরুটা কি করে করেন। আপনার দিনের শুরু কি করে করেন আমাদের একটু জানাবেন। দিনের শুরু বেশিরভাগ সময় হয় পত্রিকা পড়ে, ঘুম থেকে উঠে পত্রিকাগুলো দেখা। আমি নিজেও একটা পত্রিকা চাকরি করি, নিউ এজ। তো আমার যেটা হয় যে প্রতিদিনই ৩-৪টা পত্রিকা ঘুম থেকে উঠে দেখা। তারপরে যেটা হয় যে এখন তো ফেসবুক একটা খুব গুরুত্বপূর্ণ যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। আমার জন্য যন্ত্রণার চেয়ে বেশি হচ্ছে আমিও অনেক ফেসবুকে অনেক ইনফরমেশন পাই। আমি আমার বন্ধুদের ওয়াল স্ক্রল করি, অনেকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ ঘটনা শেয়ার করে। তো ওইটাও এক ধরনের দিনের শুরুতে ঠিক করা যে আসলে আজকে কোন দিকে যাব, কি ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। তারপরে যেটা হয় যে বিভিন্ন যেহেতু প্রতিদিন কি নাটক হচ্ছে, কি ধরনের অনুষ্ঠান হচ্ছে, এটাও একটা বিষয়। তো অনেক সময় যেটা হয় যে দিনের শুরুটাও এটা থেকে এক ধরনের গতি পাওয়া যায় যে সারাদিন আসলে কেমন যাবে বা সারাদিন আসলে কিভাবে কাটবে। নগরকেন্দ্রিক জীবন হলে সেটা নিশ্চয়ই আরো অনেকগুলো কি বলবো, মানে এমন কিছু তথ্য যোগ করে যেটা আসলে সারাদিনের জন্য প্রয়োজনীয়। হ্যাঁ, কোথায় আন্দোলন হচ্ছে, রাস্তায় কোথায় জ্যাম, হ্যাঁ কোথায় হচ্ছে সমস্যা। একদম এখন তো মানে একদম ইনস্ট্যান্টলি সব পেয়ে যাচ্ছে আমরা সোশ্যাল নেটওয়ার্কের কারণে। এটা একটা চমৎকার দিক, নিশ্চয়ই চমৎকার দিক। সকালটা খুব ইনফরমেশন গ্যাদার করে আপনার শুরু হয়, এটা জেনেই ভালো লাগছে। দিনের শুরুতে আমার যেমন নিজেকে প্রচন্ড ক্লুলেস মনে হয় দিনের শুরুটায়, কজ হচ্ছে ব্রেন ক্লাউড কাটতে একটা সময় লাগে, তারপরে ক্লুতে ফিরে আসতে আসতে একটা সময় লাগে। যে সে একটা জায়গায় আপনি ব্যতিক্রম, এটা স্বাচ্ছন্দ্যের। ছবি তোলার প্রতি আগ্রহ ঠিক কবে জন্মালো বা কেন এই আগ্রহ তৈরি হলো? কেন প্রশ্ন করছি, কারণ আমরা বলছি, বলাটা সহজ, ছবিতে একটা ফ্রেমে দেখানো অনেক কঠিন, কিন্তু শক্তিশালী, খুবই শক্তিশালী। ছবি তোলার প্রতি আগ্রহ শুরু হয় আসলে যখন স্কুলে পড়ি। তো হয় কি, স্কুলে যখন আমরা কোনো একটা অনুষ্ঠান হয় তখন আমরা দেখি যে ওই স্কুলে অনুষ্ঠানটা ছবি থেকে যায়, আর কিছু থাকছে না। তখনও তো ফেসবুক আসে নাই, আমরা টেলিভিশনও খুব একটা তখন না। তো দেখা যায় যে একটা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, ওইখানে একটা নাটক হয়েছে বা কেউ একটা গান করেছে, তো ওই ছবিটাই রয়ে গেছে। বা দেখা গেল বন্ধুর বিয়ে বা আত্মীয় স্বজনের বিয়ে বা কোনো একটা অনুষ্ঠানে ছবিটা থেকে যায়। তখন থেকেই ছবি এই যে স্মৃতি ধরে রাখে, এটার একটা আগ্রহ তৈরি হয়। আর আমার একটা ব্যক্তিগত ঘটনাও ছিল। আমার মামা খুব ছোটোবেলায় উনি মারা যান। তো ওই মামার একটা ছবি ছিল যে সে ছোট একটা নির্বাচনে অংশগ্রহণ করে। তো আমাদের কাছে আসলে তার আর কোনো স্মৃতি ছিল না, একটা ছবিই ছিল। তো তখন থেকে হচ্ছে যে ছবিটাকে যে ধরে রাখা, আপন মানুষের মুখ, একটা খুব ভালো মোমেন্ট, বন্ধুদের একটা আড্ডা বা কিছু ইনফর্মাল ছবি, এই বিষয়টা একটা মাথায় কাজ করা শুরু করে। তারপরে আমি যখন থিয়েটার করা শুরু করি তখন আমি যেহেতু ডিজাইন করতাম, লাইট ডিজাইন, সেট ডিজাইন, তো আমার প্রচুর ছবি দেখা পড়তো। তো ছবির যে একটা আলাদা ভাষা আছে, একটা স্থাপত্য আছে, এক ধরনের সৌন্দর্য আছে, এইটা আমাকে তখন থেকে আকৃষ্ট করে। তারপরে ছবি তোলা শুরু হয়েছে যখন আমার মনে হলো যে থিয়েটার করতে করতে, থিয়েটার তো একটা অনেক মানুষের কাজ। তো অনেক মানুষের কাজ, বর্তমান যেভাবে সময় চলছে, খুব গতিশীল সময়, মানুষ যেভাবে সময় বের করতে পারে না, তাতে আমার মনে হয় যে একটা নাটক নির্দেশনা দিতে গেলে 10-12 জন মানুষকে প্রতিদিন পাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। তাহলে আমি আসলে আমার ভাষা কিভাবে, আমার গল্প আমি কিভাবে বলবো। তো ওই জায়গা থেকেই মূলত আমার ছবি তোলার প্রতি আগ্রহ। আর রাস্তা আমার খুব ভালো লাগে, রাস্তাঘাট, নিজের এলাকা কিংবা কোনো একটা এলাকায়। আমি সারা বাংলাদেশই ঘুরে বেরিয়েছি বিভিন্ন কাজে। তার মধ্যে গত কয়েক বছর আগেই শিল্পকলা একাডেমি একটা প্রোডাকশন ছিল যে 64 জেলায় গণহত্যা নিয়ে নাটক। তো আমি ওইটা ডকুমেন্টারি করি। তো ওই জায়গা থেকেই আর কি মূলত আমার মনে হয় যে আমি কোনো একটা কিছু ধরে রাখা, ওই জায়গা থেকে আমার ছবি তোলার প্রতি আগ্রহ।
তারপর আমি পাঠশালায় পড়াশোনা করি ফটোগ্রাফিতে। এই তো এখন প্রতিদিনই ছবি না তুললে হয়তো ফোনে একটা ছবি, সারাদিন হয়তো ছবি তুলতে পারছি না ক্যামেরা বের করে, কিন্তু হাঁটতে হাঁটতে একটা মোবাইল ফোনে একটা ছবি তুলে ফেলছি, ওইটা তো ইনস্টাগ্রামে দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি, বা দেখা যাচ্ছে পত্রিকায় একটা প্রোগ্রামে গিয়েছি, ফোনে একটা ছবি তুলেছি, ওইটাই হয়তো দিন শেষে পাবলিশড হচ্ছে। মানে এই যে ছবি যে প্রতিদিনের একটা অংশ হয়ে উঠলো, এটাতে আমি ভীষণ আনন্দ বোধ করি। একটা ছোট ব্যক্তিগত জিজ্ঞাসা আছে, করে ফেলি করলে আমি জানি তোমার কাছে প্রশ্ন আছে। এটা হচ্ছে কিভাবে দেখবার পার্থক্যটা তৈরি হয়, আমি আপনার কাছ থেকে জানতে চাই। আসলাম, আমিও দেখছি আপনিও দেখছেন, আপনার দেখাটা কেন ছবি হয়, আমাদের দেখাটা কেন একটা অপ্রস্তুত হাতের ক্লিক হয়ে যায়? না, এইটা আসলে আপনি মানে ওইভাবে বলতে পারবেন না। আপনিও ছবি তোলেন, আপনিও দেখেন। এখন হয় কি যে ধরেন জানা বোঝাটাও একটা গুরুত্বপূর্ণ, যে আমি মানুষের সম্পর্কে কতটা জানি, এই জনপদ সম্পর্কে কতটা জানি, এই জনপদ, এই মানুষের স্ট্রাগলটা কি। দেখা যায় আমি রাস্তার ছবি তুলতে পছন্দ করি, মানুষের ছবি তুলতে পছন্দ করি, কারণ আমাদের ব্যক্তিগত জীবনেও সবারই একই অবস্থা, দুঃখ আছে, আনন্দ আছে, কষ্ট আছে, লড়াই আছে, সংগ্রাম আছে, না পাওয়া আছে। তো আমি সবসময় চিন্তা করি কি যে আমি ওই ছবিটাতে ওই মানুষটাকে আমি বুঝতে পারি কিনা। আমি যখন বুঝতে পারি মানুষটাকে, তখনই আমি ছবিটা তুলি। আর নয় প্রায় সময় ধরেন আসলে আমাদের কিছু বিষয় আছে, ধরেন আমরা একটা ছবিতে 10টা ছবি তুলি, 11টা 12টা ছবি তুলি। আমার মনে আছে আমি এই হাজংদের নিয়ে কাজ করার সময় একটা জায়গায় প্রতিদিন আসতাম, আমি যতবার ওইখানে গিয়েছি প্রতিদিন একটা ছবি ওইখানে তুলতাম, কারণ আমার মনে হতো যে এই ছবিটা, এই জায়গাটা একটা ছবি, নিশ্চয়ই একটা ভালো ছবি আসবে, আমি যেটা বলতে চাই সেটা বলতে পারবো। তো আমি মনে করি না যে আমরা যেই ছবিটা একটা ছবি দেখাই সেই ছবিটা একটা ছবি, হয়তো অনেকগুলো ছবির একটা, অনেকগুলো গল্পের একটা, ওই মানুষটাকে বা ওই ল্যান্ডস্কেপটাকে বা ওই অবজেক্টটাকে অনেকবার দেখার পরে আমার মধ্যে হয়তো একটা ভাবনা আসে এটা এরকম হইতে পারে, বা এই গল্পটা এরকম হইলে মানুষের কাছে এটা মানুষ হয়তো রিলেট করতে পারবে, বা আমি রিলেট করতে পারছি, হয়তো এটা অন্যরাও পারবে। ওই জায়গা থেকে মূলত একটা ছবি হয়ে ওঠে। তো ছবি হওয়ার ক্ষেত্রে একটাই বিষয় যে ওই সংযোগটা, যে আমি ওই মানুষটার কতটা কাছে, ওই দৃষ্টিভঙ্গিটা, হ্যাঁ ওই মানুষটাকে আমি কিভাবে দেখছি, এটাও অনেক গুরুত্বপূর্ণ। যে ওই মানুষটাকে আমি কি সম্মানের সাথে দেখছি, ওই মানুষটাকে কি আমি গুরুত্ব দিচ্ছি। দেখবেন অনেক ছবিতে দেখা যায় যে যেই মানুষটার ছবি তুলছি হয়তো ওই মানুষটাকে আমি চিনিও না, জানিও না, তখন ওই ছবিটা একরকম। কিন্তু ওই মানুষটাকে যদি আমি অনেকক্ষণ দেখি, ধরেন একজন শ্রমিক, সে কাজ করছে, শ্রমিকের ছবি তোলা তো অনেক সহজ, কারণ আমি ভাবি যে সেই মানুষটা আমার থেকে কম শক্তিশালী, সামাজিক মর্যাদায় সে খুব কম পাওয়ারফুল, আমি ভাবি যে তার দিকে ক্যামেরা তাক করা যায় সহজেই। তার দিকে যদি ক্যামেরা সহজেই তাক করা যায়, সে কি প্রস্তুত কিনা আমি তো জানি না, কিন্তু তার সাথে যখন আমার সম্পর্কটা তৈরি হয়, গল্প হয়, একসাথে চা খাই, একটু গল্প করি, কি কাজ করছে, তার আয় কেমন, ব্যয় কেমন, একটা সময় সেই হয়তো আর আপত্তি করে না যে ছবিটা তুলছি, কারণ সেও বুঝতে পারে যে আমি তার কথাই হয়তো বলছি, বা হয়তো আমি তার কোনো একটা অংশকে আমি চেষ্টা করছি যে একটা রূপ দেওয়ার বা একটা তুলে ধরার একটা চেষ্টা করছি। তো এইটা আসলে আমার মনে হয় যে কাজ করে। কথাটা খুব সহজ করে বললো, কিন্তু একটা জীবন পার হয়ে যায় জীবনের এই উপলব্ধিটার জন্য। চমৎকার, চমৎকার, অসাধারণ। একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। সকালের বাংলাদেশের আয়োজন দেখছেন দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার। সকালের বাংলাদেশ দেখছেন, একজন অসাধারণ মানুষের গল্প শুনছিলাম। একদমই তাই। এবং আমাদের সঙ্গে আজকে আছেন মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম মোল্লা, তিনি একজন ফটোগ্রাফার, একই সাথে থিয়েটার কর্মী। আমরা তার সঙ্গেই গল্প করছিলাম, খুব গল্প আমরা শুনছিলাম। আপনি ছবি তুলেন, ছবি তুলতে ভালোবাসেন, ছবি তোলার পেছনে আপনার চিন্তা ভাবনার কথাও শুনছিলাম। একটা পুরো কমিউনিটিকে নিয়ে আপনি চিন্তা করেছেন, যারা আসলে খুব বেশি আলাপ আলোচনায় আসে কিনা আমার আসলে জানা নেই। আমাদের তথ্য অনুযায়ী, নাগরিক তথ্য যেটা বলে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা যখনই কেউ তুলে ধরে, সেই কথা আসলে কতখানি এগোয়, কতখানি সফলতা পায় ওই গল্পগুলো, সেটা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে যায়। আপনি এমন একটি গোষ্ঠীকে নিয়ে কাজ করেছেন, ছবি তুলেছেন, আবার তাদেরকে নিয়ে আপনার একক একটি প্রদর্শনীও চালু হতে চলেছে। এই যে আপনি কাজ করেছেন হাজংদেরকে নিয়ে,
আপনার সেই কাজের অভিজ্ঞতাটা জানতে চাইবো, আর একই সাথে তাদেরকে নিয়ে কাজ করবার পেছনে আপনার কি ইচ্ছে ছিল, কি ভেবে আপনি এই প্রজেক্টটা হাতে নিয়েছেন সেটা যদি বলতেন। মানে কারণটা জানতে চাই আমরা, কারণ দুর্ঘটনা না ঘটলে হাজংটা কখনো শিরোনাম হওয়ার প্রশ্নই আসে না, কোথাও শিরোনাম হয় না। আচ্ছা, আমার এইটার ক্ষেত্রে একটা বিষয় ছিল যে দুইটা বিষয় ছিল। একটা হচ্ছে আমি থিয়েটার করার সময় মণিপুরি থিয়েটার নামে একটা দলের সাথে আমি লাইট ডিজাইনের কাজ করতাম। তো মণিপুরীদের যেটা হয়, মণিপুরীরাও বাংলাদেশে একটা আদিবাসী, একটা সমতল ভূমিরই। তো ওদের সাথে যখন কাজ করি, সুভাষিস সিনহা, জ্যোতি সিনহা, ওদের সাথে কাজ করার পরে আমার খুব ভালো লাগে যে আমি মানে একই সাথে বৈচিত্র্য দেখতে পাই, আবার একই সাথে মিল দেখতে পাই। মিল কি? মিল হচ্ছে আমরা একই দেশের মানুষ, হ্যাঁ, প্রায় কাছাকাছি এক ধরনের সাংস্কৃতিক এবং জীবনাচরণ আছে। আবার বৈচিত্র্য হচ্ছে যে ওদের ভাষা আমাকে অনেক আকৃষ্ট করে, খুব বাংলার কাছাকাছি আবার বাংলা না। তো তারপরে হচ্ছে কিছু সহজিয়া জীবনযাপন আছে, রান্না থেকে শুরু করে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, ওটা আমাকে খুব মানে এক ধরনের আনন্দ দেয়। তো আমি তাদের কাছে খুব যাই, তাদের সাথে খুব গল্প করি। তো কোভিড চলাকালীন সময় আমাদের একটা কোর্সের একটা পার্ট ছিল যে স্টোরি টেলিং। তো এটা একটা দুর্ঘটনা হচ্ছে যে এই ওয়ার্কশপটা হয় বেশিরভাগ সময়ই অন্য কোনো একটা দেশে, নেপালে, প্রায় গত কয়েক বছর ধরে নেপালেই হচ্ছে। তো কোভিডের কারণে আমাদের হচ্ছে যার যার জায়গা থেকে আমরা ওয়ার্কশপটা করি। তো এটা হচ্ছে অসলোমেট ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম, স্টোরি টেলিং। তো বাংলাদেশ, নেপাল এবং হচ্ছে নরওয়ের শিক্ষার্থীরা করে। তো আমার তখন হচ্ছে পরে হচ্ছে আমি যেহেতু চিন্তা করি আমি কী নিয়ে কাজ করব, তো আমার স্বাভাবিকভাবেই আগ্রহ ছিল যে আমি যেহেতু মণিপুরীদের সাথে খুব সম্পর্ক ভালো, তাদের সাথেই কাজ করি। পরে ওই কোভিডের কারণে যেটা হয় যে মণিপুরি যারা যেখানে বসবাস করে কমলগঞ্জে, সেই এলাকাটাতে অনেক বয়স্ক মানুষ ছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো অনেক বয়স্ক মানুষ থাকার কারণে আমারও খুব মানে খুব একটা ইচ্ছা করে না ওইখানে, সংকোচ বোধ ছিল যে আমার দ্বারা যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়। আবার রোগ প্রতিরোধ ক্ষমতা এক একটা অঞ্চলে এক এক রকম। হ্যাঁ, তো আমি তো সেখানে বেড়াতে যাই, তো আমার তো এটা যাওয়া ঠিক না। তো তখন আমি এমন একটা জনগোষ্ঠী বেছে নেই যারা মানে শ্রমিক। আচ্ছা, তো শ্রমিকদের যেটা হয় যে শ্রমিকদের শারীরিক সক্ষমতা ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, ওই জায়গা থেকে আমি চিন্তা করে আমি হচ্ছে হাজংদেরকে বাছাই করি। হাজংদেরকে কেন বাছাই করি? কারণ আমরা যখন স্কুলে পড়ি তখন আমরা বাংলাদেশে কৃষক আন্দোলন নিয়ে পড়াশোনা ছিল কিছুটা, আর যেহেতু আমি উদীচিতে কাজ করতাম, উদীচি মানুষের লড়াই সংগ্রামের ইতিহাস নিয়ে কাজ করে, তো হাজংরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল টঙ্ক আন্দোলনে। আচ্ছা, তো ওটা একটা কৃষক বিদ্রোহ ছিল, ওই জায়গা থেকে তারা প্রায় হারিয়ে যাচ্ছিল। তখন আমার মনে হলো যে আমি একটু ফিল্ড ভিজিটে যাই, গিয়ে দেখি কি অবস্থা। তো কোভিড চলাকালীন কারণে যেটা হয় যে আপনি জানেন যে মানে কি বলে এটাকে, প্রত্যেকটা এলাকায় এক ধরনের স্বতন্ত্র ছিল। তো আমার তখন হচ্ছে আমার জন্য খুব সহজে এদের সাথে ঘোরা মেশা এটা তৈরি হয়, পুরো তাদের জীবনটা দেখার একটা ভিন্ন রকম সুযোগ তৈরি হয়েছে। এবং ওই সময় তারা একই ক্রাইসিস সময় পার করছে। যেমন ঢাকা শহরে যেরকম হচ্ছে শ্রমিকদের কলকারখানা হঠাৎ করে বন্ধ, লোকজন হচ্ছে রাস্তাঘাটে বের হতে গেলে বাজার করা ছাড়া বের হতে পারছে না, আবার কাজ না করলে সে বাজার করতে পারছে না। এই যে ক্রাইসিস, এটা যেমন ঢাকা শহরে ছিল, এটা ঠিক ওই অঞ্চলেও ছিল। কারণ প্রত্যেকেই শ্রমিক, কাজ বন্ধ, টাকা নেই। তখন দেখা যাচ্ছে মানুষ অনেক বেশি কৃষিকাজের দিকে ঝুঁকছে, তারপরে মাছ ধরা, এই যে বিষয়টা। তখন আমি ওই জায়গা থেকে মনে হলো যে আমি ওদের সাথে মিশি এবং হচ্ছে ওদেরকে কিভাবে আমি আমার জায়গা থেকে আমি কিভাবে দেখতে পারি। তখন আর কি ওদের সম্পর্কে আমার বেশি আগ্রহ তৈরি হয়। এবং আমি খুব ভাগ্যবান এই কারণে যে কয়েকজন হাজং আমার বন্ধুও জুটে যায়, যারা আমাকে হেল্প করে, যারা আমাকে তাদের গল্প বলে, নাস্তা খেতে নিয়ে যায়, ধান খেতে নিয়ে যায়। প্রত্যেকটা এলাকায় ওদের যে মানে ওদের একটা ব্যাপার আছে যে ওদের একজন গাঁও বুড়ো নামে একটা ব্যাপার আছে। গাঁও বুড়ো মানে হচ্ছে ওদের হচ্ছে নেতা। তো ওই নেতাদের সাথে আমার পরিচয় হয়, ওইখানে পুরোহিতদের সাথে আমার পরিচয় হয়। অর্থাৎ আমি পুরো সময়টাই আমি দেখা গেছে যে আপনার ওরা বসবাস করে হচ্ছে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায় কাইতকোনা নামে একটা গ্রাম আছে। তো কাইতকোনা থেকে ওরা একেবারে আপনার শেরপুরের যে সীমান্তবর্তী যে গ্রামগুলো, সেই গ্রামগুলোতে ওরা বসবাস করে। তো আমার পুরোটা সময় কেটেছে আমি একেবারে নেত্রকোনার
বিড়ি সিঁড়ির হচ্ছে ওই অংশ থেকে আমি দুর্গাপুর থেকে আমি একেবারে কাইতকোনা পর্যন্ত আমি আসা যাওয়া, ঘোরা, ওদের সাথে কথা বলা, খাওয়া, ঘুমানো, এগুলোর মধ্যে আমি অনেকটা দিন পার করতে পেরেছি। তারপরে যখন কোভিড ক্রাইসিস চলে যায়, এই এক্সিবিশন, এই কাজটার একটা অংশ অসলো মেট ইউনিভার্সিটিতে ওটা দেখানো হয়, তারপরে আমার কাছে মনে হয় যে আচ্ছা, আমি তো শুধু আমার প্রজেক্টের জন্য করেছি, কিন্তু আমার তাদের সাথে সম্পর্ক তৈরি হয়েছে অনেক ভালো। তারা তাদের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়, ঢাকা আসলে আমরা একসাথে ঘুরি, গল্প করি। ফেসবুকে দেখা যাচ্ছে ওদের একটা অনুষ্ঠান হচ্ছে, আমাকে শেয়ার করছে, আমার একটা হয়তো ভালো একটা কিছু একটা হচ্ছে, আমি ওটা শেয়ার করছি, এভাবে যোগাযোগটা থাকে। তারপরে 23 সালে শিল্পকলা একাডেমিতে একটা শিল্পকলা প্রদর্শনী হয় জাতীয়, তো ওইখানে আমি হচ্ছে ওই হাজং সিরিজের একটা ছবি আমি জমা দিই, তো ওইটা হচ্ছে ফটোগ্রাফি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পায়। অনুপ্রেরণা ছিল। তারপরে এই যে প্রথম আপনার একক প্রদর্শনী, এতটাই আপনি তাদের সাথে আত্মার সম্পর্কে জড়িত হয়ে গেছেন যে আপনার প্রথম একক প্রদর্শনী হাজংদের নিয়ে, একটু বলবেন কোন সময় থেকে কোন সময়কাল ব্যাপী? এটা হচ্ছে 21 থেকে একেবারে 25 ফেব্রুয়ারি পর্যন্ত, মানে আমি একদম মার্চের শেষের দিকে, অর্থাৎ ফেব্রুয়ারি শেষের দিকে 22 ফেব্রুয়ারিও আমি কাজ করেছি। 22 ফেব্রুয়ারি ওদের হচ্ছে জাতীয় হাজং সম্মেলন ছিল, তো সেখানেও আমি চেষ্টা করেছি শেষের দিন পর্যন্ত আপডেট থাকার। আর হ্যাঁ, যেহেতু ওই ছবিটা অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমারও এক ধরনের মনে হয় যে এই ছবিগুলো সবার দেখা উচিত, অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এবারে এক্সিবিশন হাজং শিরোনামে কত থেকে কত পর্যন্ত সবাই যেতে পারবে কিনা উন্মুক্ত? আচ্ছা, এটা হচ্ছে উদ্বোধন হয়েছে 14ই মার্চ, এটা চলবে 18ই মার্চ পর্যন্ত, দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত। এটা সকলের জন্য উন্মুক্ত। এই তো আলিয়াস প্রসেসর, হ্যাঁ, লা গ্যালারিতে হচ্ছে। চমৎকার, আপনার জন্য শুভকামনা। আপনি সুন্দর, শুধু একটু ছোট্ট করে জানতে চাই, শেষ মুহূর্তে আছে কতগুলো ছবি আপনার? আচ্ছা, এখানে হচ্ছে আমার নির্বাচিত 22টা ছবি আছে। আর কিন্তু হাজংদের সাথে যেহেতু আমার দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতা, মোটামুটি মানে কয়েক হাজার ছবি আছে, আপনার কাছে আছে। এইবার প্রদর্শনীতে 22টা ছবি আছে। মোহাম্মদ আসুজ্জামান আসলাম মোল্লা, আপনাকে শুভকামনা আপনার প্রথম একক প্রদর্শনীর জন্য। 18 তারিখ অবধি চলবে। দর্শকদের যাদের সময় সুযোগ হবে অবশ্যই আলিয়াস ফ্রান্সিস লা গ্যালারিতে ঘুরে আসতে পারেন। হাজং দেখতে দেখতে হয়তো জনসংখ্যা কমতে কমতে একসময় হারিয়ে যাবে, তবে এই ছবিগুলো স্মৃতি হিসাবে আমাদের কাছে থেকে যাবে। হারিয়ে যাক এটা আমরা কেউ কখনো প্রত্যাশা করি না, তবে তারা তাদের স্বতন্ত্র সত্তা বজায় রেখে টিকে থাকুক আরো শত সহস্র হাজার অযুত সংখ্যক বছর, এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আরো একটা জিনিস আসলে যুক্ত করতে চাই, আমাদের অতিথি আজকে অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা যেটা আসলে খুব মনে লাগলো, সেটা হচ্ছে আপনি যখনই আপনার আশেপাশের মানুষকে দেখবেন, আপনার যে দৃষ্টিকোণ থেকে দেখুন, লেন্স যেটাই হোক না কেন, প্রত্যেকটা মানুষকে আসলে বুঝবার চেষ্টা যদি আমরা করি, তাহলে সমাজের চিত্র কিন্তু পাল্টে যাবে। থাকুক বা না থাকুক সেটা আমাদের কোনো ক্যামেরার বন্দি হয়ে, আমাদের মনের জায়গা থেকে, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা সহনশীল বা অন্যের দুঃখ কষ্ট বুঝবার চেষ্টা করি, তাহলে কিন্তু সমাজ সুন্দর হবে। প্রত্যেকটা সুন্দর ছবি আপনার মনে জায়গা করে নেবে। মানুষ, সমাজ, প্রত্যেকটা জিনিসই তখন আপনার আমার সকলের হবে। শুভকামনা সকলের জন্য। শুভ সকাল। আরো শুভ সকাল।